মানবতা বিরোধী অপরাধের আলাদা ৩টি মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ ৩২ আসামিকে ২২ অক্টোবর বুধবারের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে হাজির করতে হবে। এরই মধ্যে ১৫ কর্মকর্তা সেনা আইন অনুযায়ী সেনাবাহিনীর হেফাজতে আছেন। সরকারের পক্ষ থেকে তাদের জন্য সেনা সদরের ভেতরে একটি ভবনকে বিশেষ কারাগারও ঘোষণা করা হয়েছে। কিন্তু তাদের হেফাজতে রাখা কিংবা গ্রেপ্তারের বিষয়ে আইসিটির প্রসিকিউশন কিংবা আদালতকে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি। যেহেতু আদালত হাজিরার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন এবং ২১শে অক্টোবর পর্যন্ত এই সময়সীমার মেয়াদ বাড়ানো হয়নি, সে কারণে অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার ব্যাপারে আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে। প্রশ্ন হলো, ২২শে অক্টোবর কি এই ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে? আইসিটির প্রসিকিউশন বলছে ১৫ সেনা কর্মকর্তা সহ তারা যদি হাজির না হন অথবা তাদের হাজির না করা হয়, তাহলে তাদের হাজির হতে দুটি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে, সেনা হেফাজতে থাকা অভিযুক্ত এই ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হতে পারে। এই ১৫ সেনা কর্মকর্তার পক্ষ থেকে তাদের আইনজীবীরা জামিনের আবেদনও করবেন। তবে আইসিটির যে ধরনের বিশেষ আদালত, তাতে জামিন সচরাচর দিতে দেখা যায় না। যদিও জামিনের বিষয়টি আইনগতভাবে ট্রাইব্যুনালের নিজস্ব কার্যপ্রণালী বিধি বা রুলস অফ প্রসিডিওর দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, যা প্রণয়নের ক্ষমতা আইসিটি অ্যাক্টের ২২ ধারায় ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। সেনা সূত্রে জানা গেছে, ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার ক্ষেত্রে তাদের নিরাপত্তাজনিত বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। সে কারণে আদালতে যদি হাজির করার সিদ্ধান্ত হয়, তাহলে নিরাপত্তার জন্য ব্যাপক কড়াকড়ি আরোপ করা হতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মামলা ৩টির মধ্যে ২টি হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায়, অন্যটি জুলাই গণ আন্দোলনের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায়। এই ৩ মামলায় অভিযুক্তদের মধ্যে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বাইরে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ সহ র্যাবের সাবেক ৩ মহাপরিচালক ও পুলিশের ২ ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর অভিযুক্ত সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে আছেন। ৮ অক্টোবর এই ৩টি মামলার অভিযোগপত্র আমলে নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে ২২শে অক্টোবরের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়। দেশের ইতিহাসে এত বেশি সংখ্যক সেনা কর্মকর্তাদের সিভিল বা বেসামরিক আদালতে বিচারের নজির আর নেই। তাই বিষয়টি নিয়ে সেদিন থেকে বেশ হইচই পড়ে যায়। সেনা সদরের পক্ষ থেকে ১১ অক্টোবর ব্রিফিংয়ে জানানো হয়, আইসিটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর গণমাধ্যমে প্রকাশের পর বাংলাদেশ সেনাবাহিনী স্বপ্রণোদিত হয়ে দ্রুত পদক্ষেপ নেয়। সেনা সদর নিশ্চিত করে কর্মরত ১৫ সেনা কর্মকর্তা এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা একজন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। যদিও তারা জানায়, ট্রাইব্যুনাল যে পরোয়ানা জারি করেছে তারা আনুষ্ঠানিকভাবে সে ওয়ারেন্ট বা চার্জশিট হাতে পায়নি। ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা ১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, ১৮৯৮ সালের বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির ৫৪১-এর ১ ধারার ক্ষমতা বলে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES ৫৪ নম্বর ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপর অবশ্য রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মন্তব্যে আরও শোরগোল পড়ে যায়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আসামিদের গ্রেপ্তার দেখানো হলে ফৌজদারি আইনের মৌলিক নীতি অনুসারে তাদের ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। আসামিদের সাবজেলে বা অন্য কোথাও রাখা হবে, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবল ট্রাইব্যুনালের। তবে এ নিয়ে সেনা সদরের পক্ষ থেকে আর কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সেনা সূত্রগুলো বলছে, এরই মধ্যে বিষয়টি নিয়ে সেনাবাহিনীর সাথে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে। সবশেষ পরিস্থিতি হলো, ২২শে অক্টোবর অভিযুক্তদের আদালতে হাজির হতে হবে অথবা তাদেরকে হাজির করতে হবে। ২১শে অক্টোবর মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর মোনার হোসেন তামিম বলেছেন, এখন আইন অনুযায়ী ২টি কাজ হতে পারে। একটি হলো, অভিযুক্তরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ট্রাইব্যুনালে হাজির হতে পারেন,
অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে নিয়ে আসবেন। প্রসিকিউটর বলছেন, যদি অভিযুক্তরা বুধবার হাজির না হন অথবা তাদেরকে হাজির না করা হয়, তবে আইন অনুযায়ী তাদের ট্রাইব্যুনালে উপস্থিত হতে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। দর্শক, একে প্রচলিত ভাষায় বলে হুলিয়া জারি। হুলিয়া জারির সময় থেকে আসামিকে পলাতক বা ফিউজিটিভ বিবেচনা করা হয়। প্রসিকিউটর মোনার হোসেন তামিম সাংবাদিকদের বলেছেন, পত্রিকায় যে বিজ্ঞপ্তি দেওয়া হবে তাতে অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির হতে একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হবে। সেদিনও যদি তারা হাজির না হন, তাহলে তাদের পলাতক ঘোষণা করে তাদের পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল অথবা রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হবে। এই স্টেট ডিফেন্স কাউন্সিল তাদের পক্ষে মামলা পরিচালনা করবে, যেমনটা আইসিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জন্য নিয়োগ করেছেন। আইনের ভাষায় একে বলা হয় ট্রায়াল অব অ্যাবসেন্সিয়া। তবে আইনজীবীরা মনে করছেন, অভিযুক্তরা যদি আদালতের নির্ধারিত দিনে হাজির না হন, তাহলে সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এ নিয়ে প্রসিকিউশনের আগে থেকে মন্তব্য করা প্রসিকিউশনের ক্ষমতার অধিক চর্চা বা অপব্যবহার বলে তারা মনে করেন। সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে, হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে বুধবার আদালতে হাজির করার সম্ভাবনা বেশি। তবে সেখানে একটি কিন্তু আছে, সেটি হলো তাদেরকে হাজির করার আগে তাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকার উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা, একটি গ্রুপ অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য মব সৃষ্টির চেষ্টা করতে পারে, সেজন্য বিশেষ কড়াকড়ির মধ্য দিয়ে তাদের হাজির করা হতে পারে। তবে তাদেরকে হাজির করা হবে কি হবে না সেটি এখনো 15 সেনা কর্মকর্তাকে জানানো হয়নি। অন্ততপক্ষে এই ভিডিও তৈরির সময় পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি বিষয়টি 15 সেনা কর্মকর্তাকে সরাসরি জানানো হয়নি। দর্শক, এই 15 সেনা কর্মকর্তার পক্ষে লড়ার জন্য একটি শক্তিশালী আইনজীবী প্যানেলও ঠিক করা হয়েছে। আইনজীবী প্যানেলও 22 অক্টোবর আদালতে হাজির হওয়ার পরামর্শ দিয়েছে। বুধবার 15 সেনা কর্মকর্তার পক্ষে সে প্যানেলটি কোর্টে দাঁড়াবে। প্রশ্ন হলো, আদালতে যদি হাজির হন অথবা তাদের হাজির করা হয়, এরপর কি হতে পারে? আইসিটির প্রসিকিউটর মোনার হোসেন তামিম বলেছেন, ট্রাইব্যুনালে তারা উপস্থিত হয়ে জামিন চাইতেই পারেন। দর্শক, আইনের প্রাধান্য বা ফৌজদারি কার্যবিধির বা সিআরপিসির অপ্রযোজ্যতা বিবেচনা করলে আইসিটি অ্যাক্টের অধীনে অভিযুক্ত আসামির জামিন পাওয়ার সুযোগ খুবই সীমিত এবং অতীতের রেফারেন্সগুলো ঘেঁটে দেখা যাচ্ছে জামিনের বিষয়টি আইনের ভাষায় বলা হয় কার্যত অনুপস্থিত। তবে প্রসিকিউশন বলছে, জামিনের ভিত্তি থাকলে ট্রাইব্যুনাল তাদের জামিন দিতে পারেন। বাংলাদেশের সাধারণ ফৌজদারি আইন বা সিআরপিসিতে জামিনের বিধান সুস্পষ্ট। ধারা 496 ধারাটি জামিনযোগ্য বা বেলাবেল অপরাধের ক্ষেত্রে জামিনকে অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করে। আবার 497 ধারাটি অজামিনযোগ্য বা নন বেলেবল অপরাধের ক্ষেত্রে আদালতের বিবেচনামূলক ক্ষমতা প্রদান করে। কিন্তু আইসিটি অ্যাক্টের 23 ধারার মাধ্যমে সিআরপিসি সম্পূর্ণরূপে অপ্রযোজ্য ঘোষণা করা হয়েছে। মানে আইসিটিতে সিআরপিসির এসব ধারা বিবেচ্য হবে না। আইনজীবীরা বলছেন, সাধারণ ফৌজদারি আইনের অধীনে প্রাপ্ত জামিনের সংবিধিগত অধিকার, আইনের ভাষা যাকে স্ট্যাটিউটরি রাইট বলা হয়, সে অধিকার আইসিটিতে অভিযুক্তদের জন্য প্রযোজ্য হয় না। তা সত্ত্বেও জামিন দেওয়ার এখতিয়ার সম্পূর্ণরূপে আদালতের। আইনগতভাবে বিষয়টি ট্রাইব্যুনালের নিজস্ব কার্যপ্রণালী বিধি বা রুলস অফ প্রসিডিওর অনুযায়ী সিদ্ধান্ত হবে। প্রসিকিউটর মোনার হোসেন তামিম বলেছেন, আদালত জামিন না দিয়ে অভিযুক্তদের জেল হাজতে পাঠানোর আদেশও দিতে পারেন। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তারা কোন কারাগারে থাকবেন। সেনা সূত্রগুলো বলছে, মামলাগুলো বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী চায় এই 15 সেনা কর্মকর্তা সেনা হেফাজতে থাকুক। সেনা সূত্রগুলো বলছে, এই 15 সেনা কর্মকর্তার পক্ষে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা জামিনদার হতে পারেন। তবে পুরো বিষয়টি নির্ভর করছে সেনা সদরের সাথে সরকারের উপর শেষ মুহূর্তের আলোচনা এবং সিদ্ধান্তের উপর। আইনজীবীরা বলছেন, আরও একটি বিষয় কালকে শুনানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সাধারণ ফৌজদারি আইনে অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তার নাগরিক বা রাজনৈতিক অধিকার সাধারণত খর্ব হয় না। কিন্তু বর্তমান সরকারের আমলে গত 6 অক্টোবর আইসিটি একটি চতুর্থবারের মতো সংশোধন করা হয়। সেই সংশোধনীতে 20 গ ধারা একটি
গুরুতর আইনি প্রভাব যুক্ত করা হয়েছে। সেটি হলো আইসিটিতে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সংসদ সদস্য, স্থানীয় সরকার সংস্থার সদস্য, প্রজাতন্ত্রের সেবায় নিযুক্ত হওয়া বা অন্য কোনো সরকারি পদে আর থাকার যোগ্য হবেন না। বিষয়টি নিয়ে 15 সেনা কর্মকর্তার পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা আছে বলে জানা গেছে। দর্শক, প্রসিকিউশন মঙ্গলবার ব্রিফিংয়ে যে বক্তব্য দিয়েছে তাতে মনে হতে পারে সেনাবাহিনী এবং সরকারের সাথে প্রসিকিউশনের দূরত্ব আছে। প্রসিকিউটর মোনার হোসেন বলেছেন, আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়া সংক্রান্ত তথ্য প্রসিকিউশনের কাছে আসবে না, কারণ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। কনসার্ন অথরিটি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছে দিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস। রেজিস্ট্রার অফিসের কাছে এ সংক্রান্ত তথ্য আসবে। এরপর ট্রাইব্যুনাল ঘোষণা করবেন তাদের কাছে আদৌ কোনো তথ্য এসেছে অথবা আসেনি। প্রসিকিউশন যদি ট্রাইব্যুনালের মাধ্যমে জানতে পারে নন এক্সিকিউশন রিপোর্ট এসেছে, তখন আইনের বিধান অনুযায়ী পরবর্তী ধাপ সম্পর্কে ট্রাইব্যুনালকে জানাবে প্রসিকিউশন। দর্শক, সারা দেশে তোলপাড় ফেলে দেওয়া এমন একটি ইস্যুতে প্রসিকিউশন এখনো জানে না গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়েছে কিনা বা আসামি পক্ষের পরবর্তী মুভমেন্ট কি, সেটি আদালত সংশ্লিষ্ট লোকজনের পক্ষে বিশ্বাস করা সত্যি কঠিন। একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন, সেনাবাহিনী জানিয়েছে তাদের হেফাজতে 15 সেনা কর্মকর্তা আছেন, ট্রাইব্যুনাল তো বুঝতেই পারছেন যে তারা হেফাজতে আছেন। এর জবাবে প্রসিকিউটর মোনার হোসেন বলেছেন, আইন এ ব্যাপারে শুধু আইনের ধারা ও বিধি অনুসরণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা গণমাধ্যমের মাধ্যমে কি জানতে পেরেছেন এটা ধরবে না। একই ধরনের আরেকটি প্রশ্নের জবাবে মোনার হোসেন বলেছেন, সেটা আনঅফিসিয়ালি বা অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা পাননি সেটাও তারা বলেছেন। দর্শক, গতকালকেই হিউম্যান রাইটস ওয়াচ সহ 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন থেকে বাংলাদেশ সরকারের কাছে যে চিঠি দেয়া হয়েছে এবং খোলা চিঠি হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, সেই চিঠিতে আমরা অনেক কিছু দেখেছি। 10-12টা পরামর্শ দিয়েছে তারা এবং সেই পরামর্শগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হিসেবে বাংলাদেশে আলোচিত হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তারা এই ভাষাতেই বলেছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং সন্ত্রাস দমন আইন সহ বিভিন্নভাবে যে জেল জুলুম হয়রানি মিথ্যা মামলায় ফাঁসানো এই ব্যাপারগুলো, মানে বাক স্বাধীনতা, সাংবাদিকদের উপরে নির্যাতন, সাংবাদিকদের মামলা দেওয়া, নানা বিষয়ে কথা বলেছে তারা। এগুলো করা যাবে না সেরকমটা বলেছে। সেরকম প্রেক্ষাপটেই আলোচনা তৈরি হয়েছিল গতকালকে থেকেই যে এবার কি তাহলে এর আগে আমরা দেখেছি আন্তর্জাতিক চাপের ক্ষেত্রে জাতিসংঘের চাপ, ইইউ দেশগুলোর চাপ, নর্ডিক অঞ্চলের যে 3 দেশ, সেই দেশের রাষ্ট্রদূতদের সাবির হোসেন চৌধুরীর সঙ্গে মিটিং, ভারত, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের চাপও রয়েছে। সেরকম চাপের প্রেক্ষাপটে সরকার কি তাহলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নেবে? যখন আমরা প্রধান উপদেষ্টাকে দেখলাম যে বিদেশে আল জাজিরার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের ওপরে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটা সাময়িক, যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। সেই ইঙ্গিতের পরে মনে হচ্ছিল যে মনে হয় সরকার আন্তর্জাতিক চাপের কারণে এই নিষেধাজ্ঞা তুলে নিতেও পারে। এই আলোচনা গতকালকে যখন এই রকম হিউম্যান রাইটস ওয়াচ সহ 6টি মানবাধিকার সংস্থার এরকম চিঠি দেখলাম, তখন তারপরই আজকে আওয়ামী লীগের ব্যাপক ঝটিকা মিছিল রাজধানীতে দেখলাম। কিন্তু আওয়ামী লীগের জন্য খুবই খারাপ খবর এসেছে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না। কি জানালো সরকার, কোন প্রেক্ষাপটে জানালো, কি বলতে চাইছে তারা, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর 6টি তাদের সর্বশেষ যে চিঠি, সেই চিঠি অনুযায়ী মনে হচ্ছিল যে সরকার বোধহয় একটু বেকায়দায় পড়ে যাবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেবে এবং আগামীতে ইনক্লুসিভ নির্বাচনের যে কথা হচ্ছে, আজকে আওয়ামী লীগের ব্যাপক ঝটিকা মিছিল এবং বিএনপির নেতাদের জরুরি ভিত্তিতে যমুনা
খুলনাতে ডেকে নেয়া, তাদের সঙ্গে মিটিং করা, এরকম প্রেক্ষাপটে মনে হচ্ছিল যে আবারও বোধহয় কোনো সংকট তৈরি হচ্ছে। গতকালকে মানবাধিকার সংস্থাগুলোর চিঠি এবং আজকে ঝটিকা মিছিল, এগুলো নিয়ে সরকার একটা বেকায়দায় পড়তে যাচ্ছে বলে তারা হয়তো বিএনপির সঙ্গে জরুরি মিটিং করছে। কিন্তু মিটিংয়ের ফলাফলের আগেই সরকারের তরফ থেকে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়ে দিলেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব নয়। আমি নিশ্চিত নই যে এটাই সরকারের অবস্থান কিনা নাকি পররাষ্ট্র উপদেষ্টার অবস্থান, সেটা মানে নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ সরকারের বিভিন্ন উপদেষ্টারা তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, মন গড়া কথাও কখনো কখনো বলেন। এই যেমন পররাষ্ট্র উপদেষ্টাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভারতের সঙ্গে 10 চুক্তি বাতিল এবং কয়েকটি চুক্তি বাতিলের বিবেচনা চলছে এরকম ফেসবুক পোস্ট যখন ভাইরাল হলো, এরকমটা তিনি যখন জানিয়ে দিয়েছিলেন, তখন আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন না, এই ধরনের কোনো চুক্তিই নেই ভারতের সঙ্গে, একটি মাত্র চুক্তির আংশিক বাতিল হয়েছে, এরকমটা তিনি বলেছিলেন। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওই বক্তব্য যে ভুল ছিল, ভুয়া ছিল, মিথ্যা ছিল, সেটা মানে প্রমাণ হয়ে গেল। এরকমভাবে সরকারের বিভিন্ন উপদেষ্টাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা আমরা বলতে শুনেছি, যদিও পররাষ্ট্র উপদেষ্টাকে খুব একটা বেসামাল কথা বলতে শুনিনি। কিন্তু আমরা এটাও লক্ষ্য করেছি যখন করিডোর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেন যে করিডোর দেওয়ার আলোচনা চলছে, তখন কিন্তু তিনি সরকারের মধ্যে কোণঠাসা হয়ে পড়েন। কারণ ওই তার বক্তব্য প্রচারিত হওয়ার পরে ব্যাপারটা ভাইরাল হয়ে গেল এবং প্রচুর প্রতিবাদ শুরু হলো, সরকার বেকায়দায় পড়ে গেল। দেখা গেল যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টাকেই এক ধরনের সাইড করে রেখে নিরাপত্তা উপদেষ্টাকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কাজগুলো চালিয়ে নেওয়ার সরকারের এক ধরনের তৎপরতা আমরা দেখেছি। সেই কারণেই একটা শঙ্কা থাকতেই পারে যে বক্তব্যটা তার নাকি সরকারের। তিনি কি বলছেন, 71 টেলিভিশন এটাকে নিয়ে নিউজ করেছে। 71 টেলিভিশনের শিরোনামটা বলছে, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব নয় পররাষ্ট্র উপদেষ্টা। তিনি স্পষ্ট করে বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার অনুরোধ সত্ত্বেও আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব নয় বলেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই কথা তিনি বলেছেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মানবাধিকার সংগঠনের সব দাবি মানা সম্ভব নয়। অর্থাৎ মানবাধিকার সংগঠন দাবি করলেই সেটা সরকার মানবে, আন্তর্জাতিক অঙ্গন চাপ দিলেই সরকার সেটা মেনে নেবে, সেটা সম্ভব নয়, সেটা বলেছেন। এরকম অবস্থান আমরা বিগত সরকার আওয়ামী লীগেরও দেখেছিলাম। আওয়ামী লীগের সময় যখন একপাক্ষিক নির্বাচনের চেষ্টা চলছিল, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের যে কার্যক্রমগুলো আমরা দেখেছিলাম, সেই সময় আন্তর্জাতিক মহল থেকে বারবার আওয়ামী লীগকে বলা হয়েছে যে এগুলো গ্রহণযোগ্য নয়, এগুলো করবেন না, সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করুন। আওয়ামী লীগ কিন্তু সেই কথা মানেনি। পরিণতি আমরা দেখলাম গত বছরের 5 আগস্টে, ভয়াবহ পতন। আওয়ামী লীগ যদি আগে সচেতন হতো এই ব্যাপারগুলোতে, তারা যদি সচেতনভাবে সিদ্ধান্ত নিত, তাহলে এইরকম ভরাডুবি ঘটতো না বলে অনেকে মনে করেন যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী। এই সরকারও কি তাহলে আওয়ামী লীগের পথেই হাঁটছে? এই সরকারও কি একগুঁয়ে স্বভাবে একপাক্ষিক সব কিছু করতে চলেছে? যখন আন্তর্জাতিক মহলের প্রচুর চাপ রয়েছে, তখন পররাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন মানবাধিকার সংস্থা বললেই সরকার সেটা মানবে না, তার মানে হচ্ছে যে তুমি যাই বলো আমি শুনবো না, আমি আমার মত প্রতিষ্ঠিত করেই ছাড়ব। আমি এই আমিত্ব, আমি এই ব্যাপারটা জাহির করতে গিয়েই দল হিসেবে আওয়ামী লীগ অনেক দুর্বল হয়েছে, সরকার হিসেবে আওয়ামী লীগ দুর্বল হয়েছে এবং পতন ঘটেছে। সেই ব্যাপারগুলো এই সরকারের জন্যও কি তাহলে অপেক্ষা করছে যদি ধারাবাহিক বাস্তবতা আমরা লক্ষ্য করি? নাকি তার ব্যক্তিগত বক্তব্য বললেন, সরকারের বক্তব্য এটা হয়তো না, কারণ প্রেক্ষাপটটা চেঞ্জ হতে পারে। কেন যেন সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার সম্ভাবনাই বেশি এবং নির্বাচনটা শেষ পর্যন্ত বিএনপি রাজি হবেই না আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হোক, এরকম পরিবেশ তৈরি হোক। বিএনপি শেষ পর্যন্ত এই বাস্তবতার দিকে যাবে না, কারণ একেবারে জেনারেল ইকবাল কলিম ভূঁইয়া তো স্পষ্টই বলে দিয়েছেন যে নির্বাচন হতে আরও 2 বছর বাকি, 2 বছর সময় লাগবে মিনিমাম। 2 বছর পরে যদি নির্বাচন হয় সরকারে আসবে বিএনপি, কিন্তু বিএনপি সরকারে আসলে তারা তাদের পূর্ণ মেয়াদ
থাকতে পারবে না, তারা মেয়াদ পূর্ণ করতে পারবে না। ভারত এবং আওয়ামী লীগের ফিরে আসার উপরে নির্ভর করবে তারা কতদিন মানে থাকতে পারে। তার মানে হচ্ছে যে বিএনপির একটা শঙ্কা রয়েছে, একপাক্ষিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে সেটার মাধ্যমে তাদের 5 বছর পূর্ণ করা অনেক বেশি কষ্টসাধ্য হবে। সেই ফাঁদে কি বিএনপি পা দেবে? আমার মনে হচ্ছে যে পরিস্থিতি এখন যেটা মনে হচ্ছে, যেরকম মনে হচ্ছে সেরকমটা নাও থাকতে পারে, আমূল পরিবর্তন ঘটে যেতে পারে। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য কি, আপনার ভাবনা কি? 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি খোলা চিঠি দিয়েছেন। আমি এটিকে একটি খোলা চিঠি বলি না, আমি বলি 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকালকে প্রশ্ন করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের 1 বছরের যে শাসনকাল, 1 বছরের বেশি সময়ের যে শাসনকাল, এই শাসনকালে মানবাধিকার লঙ্ঘন, ব্যক্তির অধিকার লঙ্ঘন, নির্বিচারে গ্রেফতার, হয়রানি, এইসব বিষয়গুলো তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং সেগুলো বন্ধ করতে বলেছেন। বলা যায় ডক্টর ইউনূসের 1 বছরের শাসনকালের একটি মূল্যায়ন করেছে এই 6টি আন্তর্জাতিক সংগঠন, এবং সেই মূল্যায়নে এই সরকারের শাসনের যে একটা কালো দিক, পুরো সময়টা যে একটা দগদগে একটা কালো চিত্র, সেই চিত্রটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই 6টি আন্তর্জাতিক সংগঠন। আপনারা হয়তো পত্রপত্রিকার শিরোনাম দেখে থাকবেন, প্রায় প্রত্যেকটি পত্রিকার শিরোনামে আওয়ামী লীগের নিষেধ কার্যক্রমের উপর যে স্থগিতাদেশ আছে সেটি তুলে নিতে হবে, এই বিষয়টিকে অনেকে হাইলাইট করেছে। হ্যাঁ, সেই প্রসঙ্গটি আছে, সেই প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু আমার কাছে মনে হয়েছে তার চেয়েও গুরুত্বপূর্ণ যে ডক্টর ইউনূসের শাসনকালকে যে আন্তর্জাতিক গোষ্ঠীগুলো প্রশ্ন করতে শুরু করেছে, তাদেরকে চ্যালেঞ্জ করতে শুরু করেছে, সেটি আমার কাছে মনে হয়েছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দর্শক, এই বিষয় নিয়ে আমি আমার নিজস্ব কিছু ব্যাখ্যা, মতামত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা জানেন, তবু আবার নতুন করে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যে 6টি আন্তর্জাতিক সংগঠন খোলা চিঠিটি দিয়েছে। তাদের মধ্যে রয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এই সংগঠনটির নাম আপনারা খুব ভালোভাবে জানেন, কারণ বিগত আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অহরহ এই সংগঠনটি বিবৃতি দিত, কথা বলতো। ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের পর এই সংগঠনটি খুব বেশি যে কথা বলেছে তা না, কিন্তু সাম্প্রতিক সময় পরপর বেশ কয়েকটি স্টেটমেন্ট তারা করেছে ডক্টর ইউনূসের শাসন ব্যবস্থা নিয়ে। সপ্তাহখানেক আগে আমার যদ্দূর মনে পড়ে তারা বেশ কিছু গুরুতর প্রশ্ন তুলেছিলেন। এখন আবার আরও কয়েকটি সংগঠনকে সাথে নিয়ে খোলা চিঠি দিয়েছেন। নিউ ইয়র্ক ভিত্তিক এই হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সেখানে রয়েছেন বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা আরেকটি সংগঠন, নিউ ইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সিপিজে। রয়েছে বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক 45 রাইটস, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট। যে 6টি মানবাধিকার সংগঠনের আন্তর্জাতিক সংস্থা চিঠিতে স্বাক্ষর করেছে, তার 4টি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের কর্মকাণ্ড পরিচালিত হয়। দর্শক, আওয়ামী লীগের প্রসঙ্গটিতে যাব। আওয়ামী লীগের প্রসঙ্গটিতে যাবার আগে একটি কথা আমি বলি যে প্রায় অনেকেই এরকম একটা কথা বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্যে মানে সংগঠনগুলো বিবৃতি দিয়েছে। ঠিক এই জায়গাটায় আমার একটি প্রশ্ন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা মানে কি? আওয়ামী লীগ কি কোথাও হারিয়ে গেছে, কোথাও চলে গেছে? আওয়ামী লীগ তো দেশে আছেই নাকি? আওয়ামী লীগ আছে, কিন্তু বর্তমান সরকার, ডক্টর ইউনূসের সরকার নির্বাহী আদেশে তাদের কার্যক্রমের উপর একটি স্থগিতাদেশ করে রেখেছে। শুধু তাই নয়, গত বছরের 5ই আগস্টের পর থেকে গুন্ডা লেলিয়ে দিয়ে, সন্ত্রাসী লেলিয়ে দিয়ে, মব লেলিয়ে দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাধাত্ব তৈরি করা হয়েছে। নেতা, কর্মী, সমর্থক কেউ হয়তো আওয়ামী লীগ হয়তো বলতেও চায়নি, কিন্তু বলেছে, সেটিকে আওয়ামী লীগ মনে করে তারকে পিটিয়ে মেরে ফেলা, তাকে নির্যাতন করা, এমন একটি পৈশাচিক একটি পরিস্থিতি তৈরি করেছে এই সরকারি পৃষ্ঠপোষকতায় গত 1 বছর ধরে। ফলে এমন একটি সময়ে আওয়ামী লীগের নেতাকর্মী তো দূরের কথা, আওয়ামী লীগের কোনো সমর্থকেরও প্রকাশ্যে তৎপরতা চালানো বা প্রকাশ্যে কথা বলা, চলাচল করা, সেটি তো অসম্ভব হয়ে পড়েছে।
আমরা জানি যে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে কত হাজার শিক্ষার্থী হবে যাদের শিক্ষা জীবন একেবারে নষ্ট হয়ে গেছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হলে ঢুকে ঢুকে তাদেরকে পিটিয়ে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং পুলিশ তাদের প্রোটেকশন না দিয়ে জেলখানায় নিয়ে গেছে। এমন একটি পরিস্থিতিতে আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মী তাদের আত্মগোপনে থাকা, পালিয়ে থাকা ছাড়া আর কী উপায় ছিল? এবং এমন একটি পরিবেশ তৈরি করে তারা বলতে চেয়েছে যে আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ আসলে নেই তা নয়, আওয়ামী লীগ আছে, কিন্তু সরকার এবং সরকারের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের কাছে তারা সামনে আসতে পারছে না, প্রকাশ্যে তৎপরতা চালাতে পারছে না। এবং এখন 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, 6টি গুরুত্বপূর্ণ সংস্থা, তারা এই সরকারকে বলছে, লোক, তুমি এই যে আওয়ামী লীগের যেই কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছ, সেটি তোমাকে প্রত্যাহার করে নিতে হবে, অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে। কারণ এটি হচ্ছে যে বিশ্বজনীন যে মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশ করার স্বাধীনতা, ব্যক্তির মানবাধিকার যেই অধিকার, সেইগুলি তার পরিপন্থী, সেগুলোকে ব্যাহত করে। কাজেই এই 6টি সংগঠন সরকারকে বলছে যে অনতি বিলম্বে এই আওয়ামী লীগের উপর যেই কার্যক্রমের উপর যেই স্থগিতাদেশ দেওয়া আছে সেটি তুলে নিতে হবে। একই সঙ্গে তারা এটিও বলেছে যে এই যে নির্বিচারে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে, এটি বন্ধ করো, এটি বন্ধ করো। এবং কারণ তারা বলছে যে এই যে চলমান নির্বিচার গ্রেফতার এবং আটক, এটা বন্ধ করতে হবে। এর মধ্যে আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলা আছে সেগুলো যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং গ্রহণযোগ্য তথ্য প্রমাণের ঘাটতি রয়েছে, সেটিও তারা উল্লেখ করেছে। তার মানে হচ্ছে, সেটি আমরা এতদিন বলেছি যে আওয়ামী লীগ করে, সেই কারণে তার নামে একটা খুনের মামলা দিয়ে দাও। আওয়ামী লীগ সমর্থক করে, কিংবা কারোর সঙ্গে শত্রুতা আছে, কিংবা কাউকে মনে হয়েছে এই লোকটি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে প্রগতিশীল, তার নামে একটা খুনের মামলা দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দাও। এই যে কাজগুলো করেছে এতদিন ধরে সরকার, সেইটি যে অন্যায় করেছে, সেইটি দেশের পত্রপত্রিকায়, মিডিয়ায় সেভাবে আলোচিত হয়নি, হতে পারেনি। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো 1 বছর পরে এসে তারা এখন বুঝতে পারছে যে না, এই সরকার তো যেটি করছে সব একেবারে কালাকানুন করে একটা বর্বর শাসন ব্যবস্থা চালু করেছে দেশে। ফলে তারা এখন বলছে যে এগুলোকে বন্ধ করো, এবং কারণ এগুলো তথ্য প্রমাণের ঘাটতি আছে এবং এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং একই সঙ্গে সাংবাদিকদের নামে বিশ্বের ইতিহাসে বোধহয় এটি এমন রেকর্ড আর কোথাও নেই যে এত সংখ্যক সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি খুনের মামলা দায়ের করা, এত সরকারি নির্যাতনের, নিপীড়নের ভয়ে, মবের ভয়ে এত সংখ্যক সাংবাদিক একযোগে আত্মগোপনে থাকা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেনি। বাংলাদেশে এটি একটি কালো অধ্যায় তৈরি করেছে। চাকরিচ্যুতি, ছাঁটাই, মিডিয়া দখল, সেই সব ঘটনাগুলো তো ঘটেছেই। এবং সেই জিনিসটিও তারা এখানে এসে এই 6টি আন্তর্জাতিক সংস্থা তারা বলছে যে এমনকি কোনো সাংবাদিক যদি তার কোনো যদি রাজনৈতিক সংশ্লিষ্টতাও থাকে, এবং সেই রাজনৈতিক সংশ্লিষ্টতা যদি আপনার রাজনীতির বিপক্ষেরও হয়, তথাপি সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করুন, সাংবাদিকদের নির্বিচার গ্রেফতার ও আটক থেকে রক্ষা করুন, তাদের বিশেষ করে যেখানে অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ নেই, অথবা যখন গ্রেফতার বা আটকের ঘটনা মত প্রকাশের স্বাধীনতা বা অন্যান্য অধিকার লঙ্ঘন করে। এবং এখানে এটি আসলে তাই হয়েছে। তারা নির্বিচারে সাংবাদিকদের গ্রেফতার করেছে, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছে এবং ঢালাও মামলা দিয়ে রেখেছে। সেটিকে অবিলম্বে বন্ধ করে সাংবাদিকদের রক্ষা করার দাবি জানিয়েছে এই 6টি মানবাধিকার সংগঠন। হ্যাঁ, 6টি মানবাধিকার সংগঠন বলেছে যে গত বিশেষ করে জুলাই আন্দোলনে আওয়ামী লীগের শাসনামলে যে অন্যায়, নিপীড়ন হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, সেগুলোর বিচার করতে হবে, এবং সেই বিচারটি করতে হবে আন্তর্জাতিক যে মানদণ্ড আছে সেই মানদণ্ড অনুসরণ করে। এমনকি আইসিটি নিয়ে সুস্পষ্টভাবে বলেছে যে সেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে হবে। আইসিটি যেভাবে পরিচালিত হচ্ছে, ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক অপরাধ দমন সেখানে যে মামলাগুলো হচ্ছে, সেখানে আন্তর্জাতিক কোনো স্ট্যান্ডার্ড তো দূরের কথা, বাংলাদেশে এমনকি গত 15 বছরেও যে স্ট্যান্ডার্ড অনুসরণ করা হয়েছে বিচারের,
তার ধারে কাছেও নাই, একেবারেই মানে এক ধরনের মানে স্বেচ্ছাচারী বিচার সেখানে চলছে। ফলে এই সব বিষয়গুলো নিয়ে এখন 6টি আন্তর্জাতিক সংস্থা তারা মুখ খুলেছে, ডক্টর ইউনূসকে চিঠি লিখে বলেছে এগুলো বন্ধ করো, এগুলো বন্ধ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে 6টি আন্তর্জাতিক সংগঠন কথা বলল, সেটি কি শুনতে ডক্টর ইউনূস বাধ্য কিনা সেটি সময় দেখা যাবে। কিন্তু আমার কাছে মনে হয়, বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে, এই যে ঢালাও মামলা নিয়ে, সাংবাদিকদের মামলা নিয়ে, আমরা তো দেখেছি যে ফারজানা রূপা, শাকিল, শ্যামল দত্ত, মুজাম্মেল বাবু, কিছুদিন আগে পান্না, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্জন, এই যে এদেরকে গ্রেফতার করা হলো কি অপরাধে? তাদের বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট কোনো, সব খুনের মামলায় গ্রেফতার করে তাদেরকে জেলে রাখা হলো। শাকিল রূপাদের এমনকি কোনো এখন পর্যন্ত কিন্তু আলাদা করে এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও গঠন করা হয় নাই। কিন্তু তারা তো জামিন পেতে পারেন, জামিন নিয়ে আইনি লড়াই করার অধিকার তারা পেতে পারেন, কিন্তু সেই সুযোগও কিন্তু এই সরকার দিচ্ছে না। ফলে পুরা একটা একটা কী বলবো, যে একটা নিপীড়নের রাষ্ট্রে পরিণত হয়েছে, একটা নিপীড়ক সরকারে পরিণত হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এবং তার বিরুদ্ধে অতদিন হয়তো আমরা কথা বলতাম, এখন আন্তর্জাতিক গোষ্ঠীগুলো কথা বলতে শুরু করেছে। কারণ তারা 1 বছর ধরে তাদের কাছে যেসব তথ্য উপাত্ত গিয়েছে, যেসব প্রমাণপত্র গিয়েছে, তাদের এখন মনে হয়েছে নাও, এই সরকার যেটি করছে সেটি কোনোভাবেই, কারণ তাদেরকে এখন প্রশ্নের মুখোমুখি হতে হবে। এই যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো, তারা তো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সরকারের ফান্ড পায়, এবং সেই সরকারের যারা নির্বাচিত প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন, তাদেরকে আবার তাদের ভোটারদের কাছে, জনগণের কাছে যেতে হয়, এবং জনগণের ট্যাক্সের পয়সায় তারা পরিচালিত হয়। ফলে তাদের যারা কনস্টিটিউয়েন্ট, তাদের যারা ভোটার, তারা এখন এদেরকে প্রশ্ন করতে শুরু করেছে যে হোয়াট দ্য হেল ইউ আর ডুইং, তোমরা কোন দেশকে, কোন সরকারকে শাসন করো, মানে সমর্থন করো, এবং বাংলাদেশে যে এত অঘটন ঘটছে, এত নিপীড়ন চলছে, তোমরা সেগুলো নিয়ে মুখ খুলছো না কেন? ফলে ইন্টারনালি তারাও সেখানে এক রকমের চাপের মধ্যেই পড়ছে, এবং সেই চাপের কারণে সামনের দিনগুলোতে, এখন তো 6টি মানবাধিকার সংগঠন কথা বললো, সামনের দিনগুলোতে ডিপ্লোম্যাটরা কথা বলতে শুরু করবে, বিভিন্ন রাষ্ট্র সরকার তারাও কথা বলতে শুরু করবে। ফলে সামনের দিনগুলোতে ডক্টর ইউনূসের উপর চাপ আরও বাড়বে, এবং এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে, সেই জায়গা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে, এইটুকু আমি মনে করি যে আওয়ামী লীগকে অবশ্যই কার্যক্রম পরিচালনা করার সুযোগ দিতে হবে এই সরকারকে, এমনকি হয়তোবা নির্বাচনে অংশগ্রহণের সুযোগও দিতে হতে পারে, কারণ সেটি নিয়েও চাপ তৈরি হবে।